রাম রাম বন্ধুরা, আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। তো আজকে আলোচনা করব প্যাটিস কাণ্ড। হ্যাঁ বন্ধু, প্যাটিস কাণ্ড ঘটেছে, কিন্তু আমি এটার বিষয়ে ভিডিও করিনি, কারণ আমার কাছে মনে হয়েছে জিনিসটা একটি ছোট্ট একটি ঘটনা। তো কি হয়েছিল আপনারা সকলে তো জেনে গেছেন, না জানলে আমি একটু বলে দিই। আপনারা সকলে জানেন যে রবিবারে কলকাতায় 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠ হয়েছিল, এবং সেখানে রিয়াজুল নামে এক মুসলিম যুবক প্যাটিস বিক্রি করছিলেন, এবং সেই প্যাটিসকে কেন্দ্র করেই কিন্তু এই প্যাটিস কেলেঙ্কারি শুরু হয়েছে। আপনারা সকলেই জানেন, আমি ভেবেছিলাম ছোট্ট একটি ঘটনা, কারণ সেখানে আপনারা সকলেই জানেন একটা অভিযোগ উঠেছে যে রিয়াজুল নামক একটি মুসলিম ছেলে চিকেন প্যাটিস বিক্রি করছিলেন, কিন্তু ভেজ বলে ননভেজ বিক্রি করছিলেন। তারপরে কিছু হিন্দু যুবক বা হিন্দু লোক তাকে চত্থাপ্পড় মারে এবং তার প্যাটিসগুলো ফেলে দেওয়া হয়। তো এইটাকে নিয়ে আমি ভেবেছিলাম ছোট্টখাটো ব্যাপার, সেই বিষয়টা পুরোপুরি কিন্তু মিটে গেছিলো। সেই বিষয়টি কিন্তু মিটে গেছিলো, কিন্তু আমাদের রাজ্যের, আমি এইটুকু ভুলে গেছি যে আমাদের রাজ্যে 2026-এ ভোট, 2026-এ ভোট, তাই ওইটুকু একটি ছোট্ট একটি ঘটনা কীভাবে বড় করতে হয়, সত্যি আমাদের রাজ্যের মানুষের মানে নেতা নেত্রীদের কাছ থেকে শেখা উচিত, অন্যান্য রাজ্যের নেতা নেত্রীদের। তো সেই প্যাটিস কেলেঙ্কারিকে নিয়ে সিপিএমের তরফ থেকে এবং তৃণমূলের তরফ থেকে কোর্টে কেস করা হয়, আপনারা সকলেই জানেন, এবং কয়েকজন যুবককে অ্যারেস্ট করা হয়। তারপরে দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী যখন কৃষ্ণনগরের সভা করতে গেলেন, সেখান থেকে তিনি বক্তব্য রাখছেন, সে বক্তব্য আমি শোনাবো। একদম যাত্রার মতন তিনি বলছেন সব কোটাকে জেলে ঢুকিয়েছি, এবং এখান থেকে পরিষ্কার স্পষ্ট বুঝতে পারবেন যে কিভাবে একচোখো বিচার করেন তিনি। কারণ তিনি সাধারণত হিন্দুদের বাঙালি হিন্দুদের একচোখো বিচার করে, মানে বাঙালি হিন্দুদের তিনি সহ্য করতে পারেন না কার্যত হিন্দুদের প্রতি একটু অ্যালার্জি আছে, এই একচোখো বিচার। সেখানে তিনি বলছেন যে সব কটাকে অ্যারেস্ট করেছি। তারপরে তিনি বললেন যে এটা বাংলা তো নয়, সরি, এটা বিহার, ইউপি, গুজরাট নয়। দেখুন, আমি বারবার বলি যে পশ্চিমবঙ্গকে গুজরাট হতে গেলে গুজরাটের মতন কোম্পানি বসাতে হবে। কলকাতা শহরকে বলা হয় জয় অফ সিটি, তার মানে কি? আর গুজরাটের আহমেদাবাদকে বলা হয় ম্যানচেস্টার ভারতবর্ষের, আর ভারতবর্ষের কলকাতাকে বলা হয় জয় অফ সিটি। মানে কি? মানে মানুষ এলে মানুষের মন জয় করে নেবে কলকাতা। আর ম্যানচেস্টার, ভারতবর্ষের ম্যানচেস্টার হচ্ছে আহমেদাবাদ। কেন বলা হয় ম্যানচেস্টার? মানে আহমেদাবাদে এত কোম্পানি, এতটাই উন্নত, সেই কারণেই তো বলা হয় ম্যানচেস্টার, এমনি তো আর ম্যানচেস্টার বলা হয় না। তো গুজরাটের সঙ্গে তুলনা করবেন না। গুজরাটের সঙ্গে বাংলাকে গুজরাট করতে গেলে প্রচুর কোম্পানি বসাতে হবে, যা তৃণমূলের আমলে সম্ভব নয়। হ্যাঁ, এটা সত্য কথা যে তৃণমূলের আমলে একটা জিনিস হয়েছে, এই 15 বছরে 8,846টি কোম্পানি পশ্চিমবঙ্গ ছেড়ে পালিয়েছে, হওয়া কোম্পানি। আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনারা গুগলে গিয়ে সার্চ করুন। আমি এই নিয়ে একটি ভিডিও তৈরি করেছিলাম, পুরো লিস্ট দিয়ে দিয়েছিলাম যে 8,846টি কোম্পানি পালিয়েছে পশ্চিমবঙ্গ থেকে এই তৃণমূল সরকারের অত্যাচারে, কাটমানির খাওয়ার কারণে। আমি স্পষ্ট দেখেছিলাম। সেগুলো কোথায় গেছেন জানেন? মহারাষ্ট্রে সব থেকে বেশি গেছে, মহারাষ্ট্রে, তারপরে গুজরাটে, রাজস্থানে, এই সমস্ত রাজ্যে এই সমস্ত কোম্পানি চলে গেছে। তো এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে বক্তব্য রেখেছেন, সে বক্তব্যটাকে শুনুন যে কীভাবে তিনি হিন্দুদের প্রতি কার্যত একটা অ্যালার্জি আছে, কারণ হিন্দুদের তিনি দেখতে পারেন না কার্যত, সেরকম একটা ভাবভঙ্গি হলো। একটু বিষয়টা একবার খালি শুনুন যে মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক কী বললেন। একটা গরিব হকার তার জিনিস বিক্রি করতে গেছে, সব মিটিংয়ে কেউ না কেউ বিক্রি করতে আসে। কেউ চা বিক্রি করে, কেউ সিঙ্গাড়া বিক্রি করে, কেউ ঝালমুড়ি বিক্রি করে, কেউ ভেলপুরিয়া বিক্রি করে, কেউ বিস্কুট বিক্রি করে। সেও তার মতো বিক্রি করতে গেছে। তার মাথায় তখন ওটা খেলেনি যে আমি এটা বিক্রি করব না ওটা বিক্রি করব। ধরে মেরেছ, কারণ সব কটাকে অ্যারেস্ট করেছি, যারা গায়ে হাত দিয়েছে। এটা বাংলা, এটা ইউপি নয়। এখানে তোমাদের গদ্দারি চলবে না, আর এখানে তোমাদের হুকুমও চলবে না, আর এখানে তোমাদের আদেশও চলবে না। তো শুনলেন মাননীয় মুখ্যমন্ত্রী কৃষ্ণনগরের সভা থেকে তিনি কি বললেন? সব কটাকে অ্যারেস্ট করেছি। ভালো কথা, অ্যারেস্ট করেছেন, ভালো কথা, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আপনি আরও 10টাকে অ্যারেস্ট করুন। কিন্তু কথা হচ্ছে যে রিয়াজুলই নাম বললাম, যে রিয়াজুল
চিকেন প্যাটিস বিক্রি করছিল। কোথায় বিক্রি করছিল? যেখানে গীতা পাঠ হচ্ছে। অনেকে উপোস করে থাকেন, আমিষ খান, মানে নিরামিষ খান অনেকেই যারা গীতা পাঠ করছিলেন তারা প্রায় সবাই সাধু সন্ত লোক ছিল এবং তারা প্রত্যেকেই নিরামিষ খান। সেখানে গিয়ে যদি বলা হয় যে এটা ভেজ প্যাটিস, তারপর যখন সেটাকে মুখে তোলা হয়, তারপর যদি দেখা যায় সেটা চিকেন প্যাটিস, সেটা কি আইনত বৈধ? এটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। যে তিনি বলতে পারতেন যে ভাই মশাই এটা কিন্তু চিকেন প্যাটিস, আমি কিন্তু চিকেন প্যাটিস বিক্রি করছি, আপনারা খেতে হলে খান, নাহলে খাবেন না। কিন্তু তিনি সেটা করেননি। কার্যত সেই ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় আছে। তুমি তার জন্য চিকেন বিক্রি করবে? ও কিন্তু ভেতরে ছিল, আমি ওর থেকে খেয়েছিলাম, আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম এটা ভেজ নাকি নন ভেজ, ও কিন্তু আমাকে খাইয়ে দিয়েছিল। আমারও মাথাটা খুব গরম হয়েছিল, পুরো খবরটাকে আগে ভালো করে জানতে হয়। আমি ওখানে প্রেজেন্ট ছিলাম, বোঝা গেল? আমার সামনে প্রথমত বাইরে বিক্রি করছিল না, ভেতরে বিক্রি করছিল। ওরা ধরে নিয়ে বাইরে নিয়ে চলে আসে। ভেতরে দুইজন ওকে জিজ্ঞাসা করলো যে ভাই প্যাটিসটা ভেজ নাকি নন ভেজ। ও কিন্তু বলল ভেজ প্যাটিস। এবার অনেক অবাঙালি আছে যারা কিন্তু মাছ মাংস খায় না। ও কিন্তু ওটাকে ভেজ বলে দিল। যে দুই এক কামড় দিল, দিয়ে দেখলো ভেতরে চিকেন রয়েছে। তখন ওকে ঘুরিয়ে বলছে ভাই তুমি চিকেন প্যাটিস বললে না কেন? চুপ করে আছে। বলো তুমি অন্যায় করেছো না, কি করেছো বলো? তখন ও চুপ করে আছে। তার মানে এটা বোঝা যাচ্ছে যে ও কিন্তু ইন্টেনশনালি করেছে, নালে বলতো যে এর মধ্যে কি আছে আমি জানতাম না, না জেনে নিয়ে চলে এসেছি। ভিডিওটা ভালো করে দেখো, আমি ওখানে রয়েছি প্রেজেন্ট। এবার তুমি আমাকে বলো, তুমি এক কাজ করো, আমি আর তুমি মিলে কোনো জলসায় যাই, যে কোনো ইসলামিক জলসায় যাই, গিয়ে মাটন বলে শোর খাইয়াই। তুমি লোককে মাটন বলে শোর খাইয়ে দেবে, তারপরে বলবো যে এর মধ্যে শোর ছিল। দেখি কি হয়, দেখি না তোমার দম কতটা আছে, ধর্ম অন্ধ কারা, দেখি না একবার। না জেনে কোনো খবর করো না, আমি ওখানে প্রেজেন্ট ছিলাম। অর্ধেক খবর দিও না। আর যে বিক্রি করছিল সে কিন্তু মুসলিম, আবার বলে দিলাম, কারণ আমি ওখানে রয়েছি। ভিডিওটা তিনি রীতিমতো বলেছেন যে ভেজ প্যাটিস বিক্রি করছেন, ভেজ প্যাটিস। তো চিকেন প্যাটিসকে যদি ভেজ প্যাটিস বলে চালানো হয়, তাহলে এখানে একটা বিষয় আছে, যারা সাধু সন্ত তারা তো সবসময় নিরামিষ খান, তো তাদের একটা ধর্মের একটা ব্যাপার আছে, তো এখানটা। এবং মাননীয় মুখ্যমন্ত্রী বললেন তিনি বোঝেন না, তিনি চলে গেছেন বিক্রি করতে। তো তাকে তো আগে ধরা উচিত, রিয়াজুলকে তো আগে ধরা উচিত, আগে জিজ্ঞাসাবাদ করা উচিত। মশাই আপনি জানেন যে ওখানে গীতা পাঠ হচ্ছে, সেখানে চিকেন নিয়ে ঢোকেন কি করে? সবথেকে বড় কথা, চিকেন নিয়েই বা কী করে যায়? যেখানে সাধু সন্তদের ভিড়, যেখানে আমাদের হিন্দু ধর্মের গীতা পাঠ হচ্ছে, সেখানে চিকেন বিক্রি হবে, চিকেন প্যাটিস। তারপর মিথ্যা কথা বলে যে এটা ভেজ বলে চালিয়ে দিয়ে চিকেন দিয়ে দিচ্ছেন। তো এটা তো আগে আইনের আওতায় আনা উচিত। এবং আমি তো মনে করি দুই পক্ষকে অ্যারেস্ট করা উচিত ছিল, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী শুধুমাত্র হিন্দুদের বেছে অ্যারেস্ট করলেন, যিনি ওখানে বিক্রি করছিলেন। কেন তিনি বিক্রি করছিলেন, কি কারণে তিনি বিক্রি করছিলেন? তিনি কি বুঝতে পারেননি যে ওখানে সবাই সাধু সন্ত রয়েছে, 5 লক্ষ মানুষ গীতা পাঠ করছে সেখানে গিয়ে? এবার যখনই তিনি অ্যারেস্ট করলেন, তারপরেই প্রশ্ন উঠেছে যে যদি মুসলিম ধর্মের কোনো অনুষ্ঠান হয়, সেখানে যদি এরকম হিন্দুরা গিয়ে যদি বলে যে খাসির মাংস, তারপর যদি শুয়োরের মাংস খাইয়ে দেওয়া হয়, তারপরের ঘটনাটা কি ঘটবে আপনারাই বলুন। আর দেখছি সিপিএম আর তৃণমূল
তাই তাই করে নাচছে, হ্যাঁ কিছু কি বলছে, উগ্র হিন্দুত্ববাদী লোকেরা তাদেরকে মেরেছেন। বলি 5 লক্ষ লোক ছিল, মানছি তাকে চট্টাপ্পর মারা হয়েছে, মানছি, তারপর তাদেরকে অ্যারেস্টও করা হয়েছে, কিন্তু যিনি এই অন্যায়টি করলেন তিনিও তো একটি অন্যায় করেছেন। প্রথমত তিনি চিকেন নিয়ে ঢুকে পড়েছেন গীতা পাঠের ময়দানে। দ্বিতীয়ত তিনি মিথ্যা কথা বলেছেন যে ভেজ প্যাটিস বলে তিনি বিক্রি করেছেন। তো এগুলো কি অন্যায় নয়? কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এটা দেখলেন না। তিনি কার্যত হিন্দুদের দেখলেন, বেছে বেছে হিন্দুদের অ্যারেস্ট করলেন, যে হিন্দুদের অ্যারেস্ট করে তিনি জেলে ঢুকালেন। কিন্তু তার পরের ছবি আমি দেখাবো মাননীয় মুখ্যমন্ত্রী ওই বক্তৃতার 1 ঘন্টা যেতে না যেতে তরুণজ্যোতি তেওয়ারি, আপনারা সকলেই জানেন তিনি হচ্ছেন একজন উকিল এবং বিজেপির একজন নেতা। তরুণজ্যোতি আপনারা সকলেই চেনেন। তিনি সঙ্গে সঙ্গে আরেকটি ভিডিও পোস্ট করলেন, বললেন যে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি অ্যারেস্ট করেছেন ঠিকই, কিন্তু আপনার অ্যারেস্টের করার পর সঙ্গেই তাদের কিন্তু জামিন হয়ে গেছে তারা। তো এবং হিন্দু ধর্মের লোকেরা তো বলবেই, বা আমরা তো বলবোই এখন, যে আমাদের সত্যের জয় হলো। সত্যের জয় তো অবশ্যই হবে, কারণ যারা অন্যায় করেছে প্রথমত তাকে জিজ্ঞাসাবাদ তো করা উচিত ছিল পুলিশের, মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশের, যে তিনি কেন গেছেন ওইখানে এবং তিনি মিথ্যা কথাই বা কেন বলেছেন। তার প্রমাণও আমি দেবো, তার ভিডিও আমার কাছে আছে, যে একজন ব্যক্তি তিনি কি বলছেন শুনুন, তার ভিডিও আমি দেখাবো। কিন্তু প্রশ্নটা ওইখানে নয়, প্রশ্নটা হচ্ছে যখন আপনি অ্যারেস্ট করলেন, আপনি অ্যারেস্ট করতেই পারেন, কারণ আইনত কাউকে মারা ওখানে উচিত হয়নি, যতই সে চিকেন প্যাটিস বিক্রি করুক, কিন্তু তাকেও তো অ্যারেস্ট করা উচিত ছিল যিনি ওখানে বিক্রি করতে গেছিলেন। তিনি কেন গেছিলেন বিক্রি করতে? এবং আরেকটা কথা, তরুণজ্যোতি তিওয়ারি তিনি কি বললেন মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তৃতার পরে সেইটাও একবার শুনে নিন, আপনাদের খুব ভালো লাগবে, পুরো ভালো লাগবে, খুব সুন্দর হয়েছে ভিডিওটি। তরুণজ্যোতি তিওয়ারি তিনি কি বলছেন একবার ভালো করে ছোট্ট করে শুনে নিন। আরে প্রণাম মাননীয়া, সকাল সকাল বললেন আপনি সব কটাকে গ্রেপ্তার করিয়েছি। মনে করিয়ে দিই, সব কটার জামিন হয়ে গেছে। ভালো থাকবেন মাননীয়া। पुलिस को आगे करती है, जब डरती है, पुलिस को आगे करती है, जब डरती है, पुलिस को आगे करती है, जब डरती है, पुलिस को आगे करती है। তো শুনলেন তরুণজ্যোতি তিওয়ারি কি বললেন। মাননীয় মুখ্যমন্ত্রী কৃষ্ণনগরের সভা থেকে যখন বললেন যে সব কটাকে অ্যারেস্ট করা হয়েছে, তার সঙ্গে 1 ঘন্টার মধ্যে তরুণজ্যোতি তিওয়ারি কিন্তু ভিডিও পোস্ট করেন এবং তিনি বলেন সকলকে আমরা জামিন দিয়ে দিয়েছি, সকলের জামিন হয়ে গেছে এবং সত্যের জয় হয়েছে। আর একটা প্রশ্ন তো উঠেছেই যে এর পরে যদি মুসলিমদের কোনো অনুষ্ঠান হয়, সেখানে গিয়ে যদি কোনো হিন্দু ব্যবসায়ী যদি বলে খাসির মাংস, তারপর যদি দেখা যায় সেটা শুয়োরের মাংস, তার সেই মুহূর্তে তখন কি হবে? আরে আজকে সিপিএম এত কথা বলছে, সিপিএম একজন উকিল, তার নামটা আমি নিচ্ছি না, একজন উকিল, তার টাইটেলও কিন্তু ব্যানার্জি, যত সম্ভব তার টাইটেল সারনেমও কিন্তু ব্যানার্জি। তিনি কেস ঠুকেছেন। আর এবং আমাদের একজন হিরো, যত সম্ভব পশ্চিমবঙ্গের একজন হিরো বলতে পারেন, যিনি এখন সিনেমা টিনেমা করেন, তার নামটা আমি ভুলে যাচ্ছি এই মুহূর্তে, তিনিও খুব বলছেন খুব অন্যায় হয়েছে। কিন্তু সেই দিন কোথায় ছিলেন যেদিন মুর্শিদাবাদে শুধুমাত্র ওয়াকফ বোর্ডের নামে যে আন্দোলন করছিল, সেদিন মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস শুধুমাত্র মাটির মূর্তি তৈরি করে বলে বা দেবী মূর্তি তৈরি করে বলে তাদেরকে মেরে ফেলা হয়েছিল। সেদিন কি এই সিপিএম বা তৃণমূলের এই নেতারা বা এই যে হিরোর কথা বলছি, সেই হিরো মুখ খুলেছিলেন যে কেন সেদিনকে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে মারা হয়েছিল? সেদিন তাদের কোনো মুখে প্রশ্ন জাগেনি। সেদিনকে তারা নিশ্চুপ ছিল তারা। যখন মুর্শিদাবাদে এই ঘটনাটি ঘটেছিল, ওয়াকফ বোর্ডের নামে যে আন্দোলন ছিল, তখন এনারা কি কিছু বলেছিল? বলেনি, কিচ্ছু বলেনি। কিন্তু যখনই হিন্দু ধর্মের কিছু হয়, কিছু করে, তখনই রে করে ওঠে। এমন একটা ভাব করছে, তাকে মনে হচ্ছে তাকে একদম পুরো মেরে ফেলেছে। আপনারাই কমেন্টে জানান। প্রথম কথা, যেখানে গীতা পাঠ হচ্ছে, হিন্দু ধর্মের একটি পবিত্র ধর্মগ্রন্থ গীতা, সেই গীতায় সেই স্থানে চিকেন প্যাটিস বিক্রি করাটা একটা অন্যায়, এটা তো একটা অন্যায়। তারপরেও মিথ্যা কথা বলা যে এগুলো চিকেন নয়, এগুলো হচ্ছে ভেজ বলে ননভেজ চালাচ্ছিল, তো এটাও তো অপরাধ। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সেটা দেখলেন না।
যদিও তারা জামিন পেয়েছে সে পরের কথা, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এখানে এক চোখও বিচার করলেন, এক চোখও শুধু বিচার করলেন। আপনারাই বিচার করে দেখবেন যে মাননীয় মুখ্যমন্ত্রী হিন্দুদের ঠিক কি মনে করে, পশ্চিমবঙ্গের হিন্দুরা কি মনে করে। হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী এটাই মনে করেন যেহেতু হিন্দুদেরকে ওই লক্ষ্মী ভাণ্ডার দেন 1200 টাকা করে, তার জন্য হয়তো ভোটটা পেয়ে যাবেন। আপনারা অবশ্য কমেন্টে জানান। আর হিন্দু ধর্মের যারা লোক আছেন, যারা আবার ভাবছেন 2026-এ তৃণমূলকে ভোট দেবেন, তাদেরকেও দেখান যে কিভাবে একটি পবিত্র দিনে যেখানে গীতা পাঠ হচ্ছে 5 লক্ষ কণ্ঠে, সেখানে মাংস বিক্রি করছে, চিকেন প্যাটিস বিক্রি হচ্ছে, এটাই সবথেকে ভাবার বিষয়। তো রাখছি বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, ভারত মাতা কি জয়, বন্দে মাতারাম, জয় শ্রীরাম।